আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে একটা নতুন টপিক নিয়ে এসেছি। সেটা হলো আরবিআই এবং তার ফাংশনিং। আমরা জানি যে বেশিরভাগ ছেলেমেয়েরই কি হয়, একটা এই ইন্ডিয়ান ইকোনমির উপর একটা ভীতি থাকে। তো আমি তোমাদের কথা দিচ্ছি, আমার এই ভিডিওগুলি দেখার পর এই টপিকগুলোর উপর তোমাদের কোনো ডাউট থাকবে না। এটা আমি তোমাদের ফার্স্টেই বলে রাখছি। তো আজকে আমি এই ইন্ডিয়ান ইকোনমি, এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যান্ড এবং এদের ফাংশনিং যেটা আছে সেটার উপর আমি তোমাদের পড়াবো। তো এই টপিকটা দুটো কি তিনটে পার্টে শেষ হয়ে যাবে, এটা তার প্রথম পার্ট। ঠিক আছে, তো দেখে নিই চলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাপারটা। আচ্ছা, আর আর এই যে ভিডিওগুলো আমি করছি, এইটা হলো ডাব্লিউবিসিএস স্পেসিফিক। এবার কেউ ধরো আছে এসআই জন্য প্রিপারেশন করছে বা অন্য কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন করছে, তারাও দেখতে পারো। কিন্তু এটা মেইনলি ডাব্লিউবিসিএস স্পেসিফিক। আর কেউ যদি মনে করো এমনি সাধারণ জেনারেল নলেজের জন্য দেখতে চাও, তাহলেও তুমি দেখতে পারো। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যান্ড মনিটারি পলিসি। তো আমরা জানি যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি। এটা হচ্ছে একটা সেন্ট্রাল ব্যাঙ্ক। মানে হ্যাঁ, তোমরা এটাকে বলতে পারো ব্যাংকের ব্যাংক। পরে আমরা আসবো কেন এটাকে ব্যাংকের ব্যাংক বললাম। তো এই আরবিআই প্রথম স্থাপিত হয়েছিল 1935 সালে। কিসের দ্বারা? ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য আরবিআই অ্যাক্ট 1934। মানে 1934 সালে যে আরবিআই অ্যাক্টটা ইংরেজ সরকার, মানে তখনকার ইংরেজ সরকার এনেছিল, তার দ্বারাই 1935 সালে এই আরবিআই স্থাপিত হয়েছিল। ইট স্টার্টেড অপারেশন অন 1 এপ্রিল 1935। তো 1935 সালের প্রথম বা 1 এপ্রিল থেকে এই আরবিআই এর কাজকর্ম চালু হয়। দ্য আরবিআই ওয়াজ সেট আপ অফ দ্য রিকমেন্ডেশন অফ হিল্টন ইয়াং কমিশন। তো এই আমরা সবাই জানি যে আরবিআই স্থাপিত হয় এই হিল্টন ইয়ং কমিশনের ভিত্তি করে। এই হিল্টন ইয়ং কমিশনই এই আরবিআই এর স্থাপন করে। কিছু আদার পয়েন্ট আমরা দেখে নিই। আরবিআই বিকেম ন্যাশনালাইজড ইন 1949। তো আরবিআই আমরা জানি যে ইংরেজ আমলে তৈরি হয়। তো এইটা তাহলে ন্যাশনালাইজড কবে হয়? এটা স্বাধীনতার পর 1949 সালে এটা প্রথম ন্যাশনালাইজড হয়ে যায়। দ্য ফার্স্ট গভর্নর অফ আরবিআই ওয়াজ স্যার অসবর্ন স্মিথ। তো কি এই অসবর্ন স্মিথ, ইনি হলেন আরবিআই এর প্রথম গভর্নর। এই যে ইনি হলেন স্যার অসবর্ন স্মিথ। তো এই কোশ্চেনটা কিন্তু অনেক জায়গায় চলে এসেছে যে আরবিআই এর প্রথম গভর্নর কে ছিলেন, তখন কি হবে? স্যার অসবর্ন স্মিথ। দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর। তাহলে প্রথম ইন্ডিয়ান গভর্নর কে ছিলেন আরবিআই এর? আরবিআই এর প্রথম ইন্ডিয়ান গভর্নর ছিলেন সিডি দেশমুখ। তিনি কাজকর্ম করেছিলেন 1943 থেকে 1949 সাল অব্দি। তো 1943 সাল ছিল 47-এর আগে, মানে স্বাধীনতার আগে। কিন্তু তিনি স্বাধীনতার পরেও কাজটা করেছেন। এই জন্য তাকে আমরা এটাও বলতে পারি যে স্বাধীনতার, মানে ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম আরবিআই গভর্নর কে ছিলেন, সেটাও হবে সিডি দেশমুখী। ঠিক আছে, আর আমরা এটাও বলতে পারি যে স্বাধীনতার আগে শেষ আহ, স্বাধীনতার আগে শেষ গভর্নর কে ছিলেন এই আরবিআই এর, সেটা হবে সিডি দেশমুখী। আচ্ছা, এরপর বলেছে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। বলছে অ্যাট ফার্স্ট ইটস হেডকোয়ার্টার ওয়াজ ইন কলকাতা। তো কি প্রথমে আমরা জানি কি কলকাতায় ছিল এই আরবিআই এর হেডকোয়ার্টার, বাট কিন্তু ইট ওয়াজ মুভ টু মুম্বাই ইন 1937। তো 1935 সালে আমরা জানি যে আরবিআই প্রথম স্থাপিত হয়, এবং সেটা কোথায় তৈরি করা হয়, সেটার হেডকোয়ার্টার ছিল কলকাতাতে। কিন্তু 1937 সালে এই আরবিআই এর হেডকোয়ার্টার কলকাতা থেকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়। এই যে এটা হচ্ছে আরবিআই এর হেডকোয়ার্টার। এটা কলকাতার একটা, এই বাড়িটা এখনো আছে আরবিআই এর। ঠিক আছে, আমি ছবি দিয়ে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য ভালো মতো। আচ্ছা, এরপর আমরা দেখব স্ট্রাকচার অফ আরবিআই। তো আমি এখানে একটা ত্রিভুজ দিয়ে দিয়েছি, এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা হয়তো খুব ছোট জিনিসটা, আহ, তো মানে ছোট ছোট হয়তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি যে আরবিআই এর যে প্রথম থেকে শুরু করে একদম শেষ অবধি, মানে কিভাবে হায়ারার্কিটা চলছে। এক একটা ধরো গভর্নর, ডেপুটি গভর্নর, এরকম এদের পুরো পরপর দেওয়া আছে। তো দেখে নিই স্ট্রাকচার অফ আরবিআইটা কি। তো আরবিআই ইজ গভর্ন বাই আ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টর। মানে কি আমরা কি জানি যে কোন একটা কোম্পানি কি করে চলে? একটা কোম্পানি কিন্তু শুধু একটা সিইও চালায় না,
একটা কোম্পানি চালায় একটা বোর্ড অফ ডাইরেক্টর, ওই ডাইরেক্টর, এই সিইও ওই ডাইরেক্টরেরই একটা অংশ, ঠিক আছে? তো সেরকমই এইখানে আরবিআইও মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াও একটা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতেও একটা বোর্ড অফ ডাইরেক্টরস আছে, এবং তার মধ্যেই এই গভর্নর, ডেপুটি গভর্নর এরা রয়েছে, এবং এরাই চালাচ্ছে কাকে? আরবিআই কে, ঠিক আছে? হুইচ কম্প্রাইসেস 21 মেম্বার্স। তাহলে কি এই আরবিআই তে টোটাল 21টা মেম্বার আছে, মানে এই বোর্ড অফ মানে এই সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরস যে কমিটিটা আছে, এটাতে টোটাল 21টা মেম্বার আছে। তো চলো এবার আমরা দেখে নিই যে আরবিআই এর স্ট্রাকচারটা কি। তো আরবিআই এর স্ট্রাকচারটা হলো এরকম, কি আরবিআই এর কিছু অফিসিয়াল মেম্বারও আছে এবং কিছু নন অফিসিয়াল মেম্বারও আছে। তো অফিসিয়াল মেম্বার কটা? অফিসিয়াল মেম্বার হচ্ছে টোটাল 5টা, আর নন অফিসিয়াল মেম্বার কটা? নন অফিসিয়াল মেম্বার টোটাল 16টা। তো দুইয়ে মিলে হচ্ছে কত? 21টা। তো দেখে নিই এবার অফিসিয়াল মেম্বারের ব্যাপারটা কি। অফিসিয়াল মেম্বার হচ্ছে ম্যাক্সিমাম 5 মেম্বার্স আর দেয়ার। কেন আমি বলছি? কারণ গভর্নর একটা, গভর্নর ফিক্সড, এটা ফিক্সড, কারণ গভর্নর তো থাকতেই হবে, এবং নট মোর দ্যান 4 ডেপুটি গভর্নর। মানে কি আমরা কি জানি যে 5টা অফিসিয়াল মেম্বার এবং তার মধ্যে একটা হচ্ছে গভর্নর ফিক্সড, এবং এবং ম্যাক্সিমাম 4টে ডেপুটি গভর্নর। এবার 4টের বেশি ডেপুটি গভর্নর হতে পারে না। এবার তুমি চাইলে 3টেও রাখতে পারো, বা একটাও রাখতে পারো, বা দুটোও রাখতে পারো, কিন্তু 4টে ম্যাক্সিমাম ডেপুটি গভর্নর 4টে হবে। আমরা রিসেন্টলি জানি, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা কোশ্চেন ছিল যে রিসেন্টলি ডেপুটি গভর্নর হিসেবে কে কে নিযুক্ত হয়েছে? রবিশঙ্কর। ওনার ছবি হয়তো আমি দিয়েছি পরে আমার, হ্যাঁ এই যে ইনি হচ্ছেন একজন নতুন ডেপুটি গভর্নর আমাদের আরবিআই এর, নিযুক্ত হয়েছেন রবিশঙ্কর। আর ইনি হলেন কে? আমরা সবাই চিনি তাকে, কে ইনি? এনার নাম হচ্ছে শক্তিকান্ত দাস, ইনি হলেন আরবিআই এর গভর্নর। তো এইখানে বলেছে যে 4টে ম্যাক্সিমাম ডেপুটি গভর্নর থাকতে পারে, এবং দেয়ার টেনিউর নট মোর দেন 5 ইয়ার্স। তাহলে কি এই আরবিআই এর যে সমস্ত অফিসিয়াল মেম্বার আছে, এই অফিসিয়াল মেম্বারদের টেনিউর 5 বছরের বেশি হতে পারে না, ম্যাক্সিমাম 5 বছর হবে। আচ্ছা, এবং নন অফিসিয়াল মেম্বার দেখে নিই। মনে রাখবে যে এই নন অফিসিয়াল মেম্বারগুলো নমিনেটেড হয় কার দ্বারা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। আচ্ছা, আমি তোমাদের একটা কথা আগে থেকে বলে রাখছি, আমার একটু ঠান্ডা লেগেছে, তো আমি হয়তো মাঝে মাঝে কাশতে পারি, তো এর জন্য আমি প্রথমেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, আচ্ছা, নন অফিসিয়াল মেম্বার কি টোটাল 16টা আছে, এবং এই 16 জন মেম্বারই নমিনেটেড হয় কার দ্বারা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। তো তোমার কোশ্চেন আসতে পারে যে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নমিনেটেড হয় কোনটা? কারা? আহ, তাহলে কি এই নন অফিসিয়াল মেম্বারের মধ্যে যে 16 জন মেম্বার আছে সেগুলো তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা নমিনেটেড হয়, ঠিক আছে? এবং তাদের তাদের টেনিওর হচ্ছে 4 বছর। তাহলে কি অফিসিয়াল মেম্বার যারা ছিল তাদের টেনিওর হচ্ছে ম্যাক্সিমাম 5 বছর, আর এই যে নন অফিসিয়াল মেম্বার যারা আছে তাদের টেনিওর হচ্ছে 4 বছর। আচ্ছা, এই একটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হলো গভর্নর অ্যান্ড ডেপুটি গভর্নরস আর নমিনেটেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার মানে কি আমরা দেখছি কি যে গভর্নর এবং ডেপুটি গভর্নর যিনি আছেন সেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারাই নমিনেটেড হন, ঠিক আছে? এগুলো কিন্তু প্রতিটা পয়েন্ট একটা ইম্পর্টেন্ট, কারণ আমার খুব টাইম লেগেছে, আমার 6 থেকে 7 ঘন্টা লেগেছে এগুলো খুঁজে বের করে, আর এটা আমি নিজে লিখেছি, ঠিক আছে? আর আমি দেখেছি যে গত 5 বছরে কিরকম কোশ্চেন এসছে আরবিআই এর তরফ থেকে, এর বাইরে কোনো কোশ্চেন আসার মতো নেই। আর এখানে যা কোশ্চেন আছে এর বাইরে আরবিআই এর থেকে আর কোনো কোশ্চেন আসার মতো নেই, আমি এটা 200% গ্যারান্টি দিয়ে বলছি। তো তো আচ্ছা, গভর্নর এবং ডেপুটি গভর্নরও নমিনেটেড হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারাই, ঠিক আছে? আচ্ছা, সাম রেয়ার ইনফরমেশন কি বলেছে দেখি। বলেছে দ্য ফিনান্সিয়াল ইয়ার অফ আরবিআই runs from 1st জুলাই টু 31st জুন। ব্যাপারটা কি আমি তোমাকে বলছি, পরে আমি তোমাদের আরো ভালো করে বলবো ব্যাপারটা। মানে কি আমরা কি জানি যে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হয় কবে থেকে? আমরা জানি আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হয় একটা বছরের, মানে ধরো 1 এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে এবং শেষ হচ্ছে তার পরের বছরের 31 মার্চ। ধরো যদি বলে যে 2022 সালের, মানে ধরো এই বছরেরই ফাইন্যান্সিয়াল ইয়ারটা স্টার্ট হবে কবে থেকে? ফাইন্যান্সিয়াল ইয়ারটা স্টার্ট হবে 2022-এর ফার্স্ট এপ্রিল থেকে, এবং শেষ হবে কবে? তার পরের বছর, মানে 2023-এর 31 মার্চে। তাহলে কিন্তু কিন্তু আরবিআই এর ক্ষেত্রে উল্টো ব্যাপারটা একটু আলাদা, কি যে
যে এটা স্টার্ট হয় 1 জুলাই থেকে এবং শেষ হয় 31 জুন থেকে। আর এই কোশ্চেনটা এসছিল সম্ভবত ইউপিএসসি তে এসেছিল মনে হয় এই কোশ্চেনটা। ঠিক আছে, ইউপিএসসির কত 19 না 18 এরকম একটা সালে এসেছিল এই কোশ্চেনটা। যাই হোক, তো দা দা আচ্ছা, আরেকটা কি, দ্য এমব্লেম অফ আরবিআই ইজ আ টাইগার অ্যান্ড আ প্লাম ট্রি। ঠিক আছে, এমব্লেম মানে এই চিহ্নটা, এই যে দেখছি আমরা এখানে যে আরবিআই এর এই যে সাইনটা আছে, এখানে কি একটা টাইগার আছে এবং একটা প্লাম ট্রি আছে, যে এইটা হচ্ছে প্লাম ট্রি একটা। তো আচ্ছা, আর্লিয়ার ইট ওয়াজ আ লায়ন। তো প্রথমে কি ছিল, প্রথমে এখানে টাইগার ছিল না, প্রথমে এখানে লায়ন ছিল, কিন্তু এখন এখানে টাইগার দেওয়া হয়। তো চলো ঠিক আছে, এবার দেখি যে ফাংশনস অফ আরবিআই। আরবিআই এর ফাংশন কি। তো আরবিআই এর কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। আমাদের সরকার যেমন কি করে, ধরো আহ, ধরো দাম বেড়ে গেল, ধরো কোনো কিছু জিনিসপত্রের দাম বেড়ে গেল, তখন সেই দামটা কমানোর জন্য সরকার নিজের তরফ থেকে আহ, কিছু পদক্ষেপ নেয়। সেরকমই আরবিআইও এই দাম মূল্যস্ফীতি হোক বা বা যে কোনো টাকার, ধরো বাজারে মার্কেটের টাকার পরিমাণ কমে গেছে, তখন টাকা বাজারে সাপ্লাই করতে হবে, সেই জিনিসগুলো এগুলো আরবিআই করে। তো দেখে নি ভালো করে ব্যাপারটা। বলেছে যে ইস্যু অফ ব্যাংক নোটস। তো কি ইস্যুজ অফ ব্যাংক নোট, মানে নতুন যে সমস্ত ব্যাংক নোট গুলো আছে সেগুলোকে ইস্যু করে কে, আরবিআই। এই জিনিসটা মাথায় রাখবে। ঠিক আছে, তো আরবিআই এনজয়েস দ্য মোনোপলি অফ ইস্যুইং কারেন্সি নোটস, বাট 1 রুপি নোট ইজ ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। যত নোট আছে, সে 5 টাকার হোক, 10 টাকার হোক, 20 টাকার হোক, 50 টাকা হোক, যত বড় হোক, সেই নোটগুলো সবই ইস্যু করে কে, আরবিআই। কিন্তু শুধুমাত্র 1 টাকার যে নোট আছে, তোমরা হয়তো দেখেছো, দেখতে পারে হয়তো, অনেক পুরোনো নোট এগুলো। তো 1 টাকার যে সমস্ত নোটগুলো আছে সেগুলো ইস্যু করে কে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর সেই 1 টাকার নোটের মধ্যে, আচ্ছা, আর এমনি যেই নোটগুলো থাকে সেই নোটের তলায় দেখবা যে গভর্নরের একটা সিগনেচার থাকে। কিন্তু 1 টাকার নোটে কোনোদিন গভর্নরের সিগনেচার থাকে না। 1 টাকার নোটে আমাদের যে ফিনান্সিয়াল মিনিস্টার আছে, এখন আমাদের ফিনান্সিয়াল মিনিস্টার কে, নির্মলা সীতারামইয়া, তো ওনার ওনার সিগনেচার থাকবে ওই 1 টাকা নোটের তলায়। এটাই হচ্ছে পার্থক্য। এই জিনিসটা মাথায় রেখো, কোশ্চেন করতে পারে বিসিএস এ, যে বা অন্য কোনো কোশ্চেন, অন্য কোনো পরীক্ষাতেও, যে 1 টাকার নোট ইস্যু করে কে, তখন অপশন আরবিআই থাকবে আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও থাকবে, কিন্তু উত্তর হবে কি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই জিনিসটা মাথায় রেখো। আচ্ছা, ব্যাংক ব্যাংকার অফ গভর্নমেন্ট মানে কি, আরবিআই ইজ আ ফিনান্সিয়াল অ্যাডভাইজার অফ দ্য সেন্ট্রাল অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্ট। তো আরবিআই কি, আরবিআই হচ্ছে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে এবং যে স্টেট গভর্নমেন্ট আছে, উভয়েরই পরামর্শদাতা। মানে তাদের কোনো পলিসির ব্যাপারে হোক বা যে কোনো অর্থনৈতিক সম্পর্কিত যে কোনো কিছুর উপর, ধরো কোনো ডাউট থাকলে, তখন আরবিআই সেই স্টেট গভর্নমেন্টের হয়ে হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে হোক বিভিন্ন পদক্ষেপ নিতে পারে। ঠিক আছে, আচ্ছা, ব্যাংকার্স ব্যাংক, যেটা আমি ফার্স্টে বলেছিলাম যে ব্যাংকেরও ব্যাংক, তাহলে কি আরবিআই হচ্ছে এমন একটা ব্যাংক যেখানে ব্যাংকও খাতা খুলতে পারে তার, কিন্তু তুমি সেখানে তোমার খাতা খুলতে পারবে না, বা আমি চাইলেও খুলতে পারবো না। ঠিক আছে, আর তুমি চাইলে তুমি আরবিআই তে গিয়ে একটা ব্যাংকের বই খুলতে পারো না। ঠিক আছে, তো অল আদার ব্যাংকস ইন দ্য কান্ট্রি কিপ দেয়ার পার্টস অফ ক্যাশ ব্যালেন্সেস উইথ আরবিআই। মানে অনেক, যতগুলো আমাদের ব্যাংক আছে আর আদার্স যে সমস্ত ব্যাংকগুলো আছে, তাদের কিছু অংশ টাকা তারা আরবিআই এর কাছে স্থগিত রাখে। আচ্ছা, আর একটা কি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মনিটারি পলিসি। আর যেটাই আমরা পড়বো পরের দিন। এই মনিটারি পলিসিটা খুব 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য, পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য। যেমন ধরো এই মনিটারি পলিসির মধ্যে রেপো রেট পড়ছে, সিআরআর মানে ক্যাশ রিজার্ভ রেশিও, আলাদা অনেক কিছু পড়ছে। ঠিক আছে, ব্যাংক রেট, রেপো রেট, এগুলো সবই পড়ছে তোমার এই মনিটারি পলিসির মধ্যে। তো এটাকে আমরা ভালো মতো বুঝবো পরের দিন। ঠিক আছে, জাস্ট এটা মনে রাখো যে আমাদের যে ইনফ্লেশন হয়, মানে মূল্যস্ফীতি হোক বা আর্থিক মন্দা হোক, এগুলোকে কন্ট্রোল করে কে, আরবিআই। কিসের মাধ্যমে, এই যেগুলো বললাম, যে সিআরআর, এসএলআর, অনেক কিছু আছে, অনেক ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো সব আমরা তোমাকে বলবো, আমি তোমাদের বলবো এগুলো পরে। আচ্ছা, আর কি, অ্যাজ পার ইন্ডিয়ান কয়েনেজ অ্যাক্ট 1906, কয়েন্স ক্যান বি ইস্যুড আপ টু ডিনোমিনেশন অফ 1000। মানে কি কি বলতে চাইছি এখানে, যে তুমি ম্যাক্সিমাম 1000 টাকার কয়েন বানাতে পারবা, এর বেশি টাকার কয়েন তুমি বানাতে পারবা না। ঠিক আছে, আর অ্যাজ পার আরবিআই অ্যাক্ট
1934 কারেন্সি নোটস ক্যান বি ইস্যুড আপ টু 10,000 মানে আমরা কি জানি এখন ম্যাক্সিমাম ক হাজার টাকা নোট আছে, এখন ম্যাক্সিমাম 2,000 টাকা নোট আছে। তো আরবিআই এর অ্যাক্ট অনুযায়ী, রুলস অনুযায়ী ম্যাক্সিমাম তুমি 10,000 টাকা নোট বানাতে পারবে। এই 10,000 টাকার বেশি তুমি নোট বানাতে পারবে না। এবার ওরা যদি গভর্নমেন্ট যদি অ্যামেন্ডমেন্ট করে কিছু নতুন রুলস আনে তাহলে হয়তো হতে পারে, তাহলে হয়তো পরে 10,000 টাকা 1,00,000 টাকা নোট হতে পারে। যেমন কিছু কিছু কান্ট্রি আছে সেখানে এতটাই টাকার দাম কমে গেছে, সেখানে এক একটা নোটও 1 মিলিয়ন বা 100K 200K এরকম করে এক একটা নোট, ঠিক আছে। তো এটাই ছিল মোটামুটি আরবিআই এর ব্যাপার। আর এখানে আমি একটা দিয়ে রেখেছি যে ফাংশনস অফ আরবিআই, একটা ডায়াগ্রামের মাধ্যমে এখানে আমি দিয়ে রেখেছি জিনিসটা, হয়তো তোমাদের দেখলে সুবিধা হবে। যেমন ব্যাংকার্স ব্যাংক, ইস্যুয়ার্স অফ কারেন্সি, মনিটারি অথরিটি, এগুলোই মানে ম্যানেজিং ফরেন এক্সচেঞ্জ, ডেভেলপমেন্ট ফাংশন, ঠিক আছে। আমি যেগুলো বলেছি সেগুলোই এখানে রয়েছে। তো এই ছিল মোটামুটি এই আরবিআই এর ব্যাপারে। আর এখানে আমি যে কটা পয়েন্ট দিয়েছি প্রতিটা পয়েন্টই খুব 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 ইম্পর্টেন্ট, এখানে কিচ্ছু বাদ দেওয়া যাবে না। আমি দেখেছি, অনেক কোশ্চেন দেখেছি, বিসিএস এর অনেক কোশ্চেন দেখেছি, আর আরো অনেক উপর লেভেলের কোশ্চেন আমি দেখেছি, যেমন ধরো ইউপিএসসি কোশ্চেন আমি দেখেছি, কিন্তু এটা আমি ইউপিএসসি তে এই সমস্ত জিনিস খুব একটা জিজ্ঞেস করে না। ইউপিএসসি সম্পূর্ণই আলাদা একটা জিনিস, ঠিক আছে। কিন্তু বিসিএস এর জন্য এইটা, এখানে যেইটুখানি নোটস আছে একদম পারফেক্ট, এর বাইরে কোশ্চেন আসার মতো নেই আরবিআই থেকে, আমি একদম শিওরিটি দিয়ে তোমাদের বলছি। তো এখানে বোঝার খুব একটা কিছু ছিল না, এখানে জাস্ট তোমাকে পড়তে হবে জিনিসগুলো, ঠিক আছে। বোঝার জিনিস হবে নেক্সট দিন, যেদিনকে হবে তোমার মনিটারি পলিসিটা। তো আহ, রাখছি আমি, বাই। আর হ্যাঁ, আর তোমরা সবাই যে যত্ন নেবে, কারণ এই টাইমটা একটু ঠান্ডা ফান্ডা অনেকেরই লাগছে, তোমরা ঠিকঠাক ভাবে থেকো, কারণ এইভাবে ঠান্ডা লেগে গেলে তোমাদের পড়ায় খুব ডিস্টার্ব হবে। তো তোমরা সবাই ভালো থেকো, রাখছি।